ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে এবছর 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের পরীক্ষার আর খুব বেশি দেরি নেই। তো তোমাদের সিসি পেপারের সিলেবাস সহ বিগত বছরের প্রশ্নপত্র সহ বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। তোমরা যদি আমার প্লে লিস্টে গিয়ে 4th সেমিস্টারে যে কল্যাণী ইউনিভার্সিটির যে প্লে লিস্টে আলাদাভাবে দেওয়া রয়েছে, সেখানে কিন্তু এই সেমিস্টারের সকল বাংলা বিষয়ের যে ভিডিও আমি আপলোড করেছি সবকটা কিন্তু পরপর তোমরা দেখে নিতে পারো। আর তোমরা কী ধরনের ভিডিও চাইছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করি সেই মতো ভিডিও আপলোড করার। এখন আমি আলোচনা করব 4th সেমিস্টারের সিসি পেপারে 2024 সালের সাজেশন নিয়ে, এবং সেখানে আমি দেখিয়ে দেব যে কিভাবে উত্তর লিখতে হবে, কোন বিষয়গুলোতে গুরুত্ব দিতে হবে, কোনটা না দিলেও হবে এবং কোনগুলোকে বাদ দেবে তোমরা, সেটাকেই সাজেশান বলে। তো সেই মতো আমি সাজেশান বানানোর চেষ্টা করেছি। আমার পূর্ববর্তী যে ভিডিওয়ে আমি সাজেশান দিয়েছি বিভিন্ন সেমিস্টারের, প্রত্যেকটা সেমিস্টারের সাজেশান কিন্তু সকলের কাজে লেগেছে। কমেন্টে তোমরা দেখে নিতে পারো, সকলের যে ভালোবাসা সেটা আমি কমেন্ট পড়েই বুঝতে পেরেছি, এবং সকলের যে সত্যি কাজে লেগেছে সেটা জেনে আমার খুব ভালো লেগেছে। যাই হোক, এখন তোমরা এই সাজেশানটা দেখে নাও, আশা করছি এটা দ্বারাও তোমরা উপকৃত হবে। প্রথমেই একেই কি বলে সভ্যতা নাটক, এটা আসলে প্রহসন, মাইকেল মধুসূদন দত্তের লেখা। দেখে নাও কী কী প্রশ্ন রেখেছি। 1 নম্বরে একেই কি বলে সভ্যতা প্রহসনে 19 শতকের বাংলার যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো, অথবা তৎকালীন সমাজের নব্যবঙ্গ যুবকদের যে ছবি ধরা পড়েছে তা উল্লেখ করো। এক কথায় যদি বলতে হয়, সমাজচিত্র। তোমরা চর্যাপদ যখন পড়েছো তখন এমন একটা প্রশ্ন সকলেই পড়েছো কম বেশি, যে চর্যাপদের সমাজচিত্র আলোচনা করো। ঠিক একই রকমভাবে একেই কি বলে সভ্যতা এমন একটা প্রহসন যেখানে সেই সময়কার পুরো সমাজচিত্রটা ধরেছেন মধুসূদন দত্ত। তো সেই প্রশ্নটাই আমি রাখার চেষ্টা করেছি। এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে আসতে দেখা যায়, তো তোমরা সেই মতন করে এটা রেডি করবে। প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, যেমন এই 19 শতকীয় সমাজ, তৎকালীন সমাজের যুবকদের পরিচয়, তৎকালীন সমাজের নব্যবঙ্গ যুবকদের পরিচয়, কিংবা এরকম বলতে পারে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যুবকদের যে ছবি, নানাভাবে বলতে পারে। মোট কথা তোমরা প্রশ্ন খুঁটিয়ে পড়বে, বোঝার চেষ্টা করবে মূল পয়েন্টটা কী। এখানে মূল পয়েন্ট কিন্তু সমাজচিত্র। প্রশ্ন নানাভাবে দিতে পারে, তোমাদের বুঝে নিতে হবে কি বলতে চেয়েছে। তো ওই জন্য ব্র্যাকেটে লিখে দিয়েছি। তোমরা এই নাটকের সমাজচিত্রটা ভালোভাবে তৈরি করে রাখবে। এরপর রয়েছে এই নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো। একেই কি বলে সভ্যতা নামটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। সাধারণত আমরা এই ধরনের নাম খুব একটা গল্প, কবিতা, উপন্যাস বা নাটকে পাই না। মধুসূদন দত্ত সব ক্ষেত্রে ইউনিক, তো তিনি সেরকম ধরনেরই নাম রাখতে চেয়েছেন। কেন এই নামটা সার্থক হয়েছে, নাটকটা পড়ে, তোমরা যারা পড়েছো নাটক, আমার চ্যানেলে এই নাটকটা পুরো পাঠ করে 2টো পার্টে ভাগ করে 2টো আলাদা আলাদা ভিডিও আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো। সম্পূর্ণটা দেখলে আশা করি এই নাটকটা তোমাদের ভিডিও দেখতে দেখতেই পড়া হয়ে যাবে। এবং 2 নম্বর 5 নম্বরে কিন্তু একদম কোট করে প্রশ্ন আসে। আমি বিগত বছরের প্রশ্ন দেখিয়েছি 2023 সালে, সেখানে কিন্তু পুরো কোট করে করে এসছে। সুতরাং তোমাদেরকে নাটক, উপন্যাস এগুলো পড়তেই হবে। তো ভিডিওটা দেখে নিও, কাজে লাগবে। তো সেটা পড়লে বুঝতে পারবে যে নামকরণটা কেন সার্থক। সেই সভ্যতা যে পরিচয় আমরা দেখতে পাই নাটকে, সত্যিই কি তাকে সভ্যতা বলে? সভ্য সমাজ কি এটাই? এই প্রশ্নটাই রাখতে চেয়েছেন আসলে। এবং নাটকের একদম শেষে নবকুমারের স্ত্রী হরকামিনীর মুখে কিন্তু আমরা এই সংলাপটা পাই যে এই যে মদমাস খেয়ে ঢলাঢলি করছে নবকুমার সহ, কালীনাথ সহ বিভিন্ন চরিত্রের এই ধরনের মানুষেরা, তাকে কি আসলে সভ্যতা বলা চলে? এবং এরা যে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়েছে, সত্যি কি তারা শিক্ষিত হয়েছে? সত্যি কি সমাজকে তারা এগিয়ে নিয়ে যেতে পারবে এই রকম শিক্ষা যদি থাকে? তো সেই প্রশ্নেরই উত্তর এই নাটকে রয়েছে, এবং সেটারই একটা প্রশ্নচিহ্ন দিয়ে রেখেছেন নামকরণের মধ্যে। তো নামকরণটা সত্যিই ভীষণ সার্থক। কেন সার্থক সেটাকে একটু গুছিয়ে নোটে লিখতে হবে তোমাদের। এরপর রয়েছে চরিত্র আলোচনা। দেখো, এখানে মূলত 4টে চরিত্র ইম্পর্ট্যান্ট। 1 হচ্ছে নবকুমার, 2 কালীনাথ, 3 হরকামিনী যে নবকুমারের স্ত্রী, আর হচ্ছে নারী চরিত্র। এখানে নারী চরিত্রদের একটা বড় ভূমিকা রয়েছে, হরকামিনী সহ, তারপর প্রসন্নময়ী, তারপর নৃত্যকালী, নবকুমারের মা, এরকম যে গৃহিণী বলা হয়েছে, এরকম অনেকগুলো নারী চরিত্র আছে। তাদের কি ভূমিকা সেই সমাজে দেখা যায়, বিশেষ করে হরকামিনীর ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ হরকামিনীর কথাগুলোই বেশ একটা শ্লেষপূর্ণ কথা। তো ভালোভাবে এটাও তোমরা প্রস্তুত করো। চরিত্রর মধ্যে একটা আসার সম্ভাবনা রয়েছে। আমার যতদূর মনে হয় নবকুমার, কালীনাথ, হরকামিনী এই 3টের একটা আসবেই। আচ্ছা, কপালকুণ্ডলা। কপালকুণ্ডলা থেকে একটা তোমরা 10 নম্বরের প্রশ্ন পাবে।
এটা তোমরা দেখে নিও। এই উপন্যাসটি ইতিহাস আশ্রিত রোমান্টিক উপন্যাস হিসাবে সার্থক কিনা লেখো, অথবা এটি কোন শ্রেণীর উপন্যাস। কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ভীষণ জনপ্রিয় একটা উপন্যাস, এটা রোমান্টিক উপন্যাস। তো বলতে হবে যে এটা কি ইতিহাস আশ্রিত রোমান্টিক উপন্যাস হিসাবে সার্থক হয়েছে, অথবা এতটা না বলে এইভাবে বলতে পারে যে এটা কোন শ্রেণীর উপন্যাস সে সম্পর্কে আলোচনা করো। তো তোমাদেরকে নোটটা গুছিয়ে লিখে এটাকে বলতে হবে যে হ্যাঁ এটা একটা সার্থক ইতিহাস আশ্রিত রোমান্টিক উপন্যাস, অথবা এভাবেও আসতে পারে এটি সার্থক রোমান্সধর্মী উপন্যাস হয়েছে কি না তা লেখো। অর্থাৎ তোমার মতামতটা লিখতে হবে, সেখানে উপন্যাসের ছোট করে একটু বিষয়বস্তু লিখলে এবং ইতিহাসের বিষয়গুলো কোথায় কোথায় আছে এবং তার পাশাপাশি রোমান্টিকতা কোথায় কোথায় আছে, নবকুমারের সঙ্গে যে কপালকুণ্ডলার যে সম্পর্ক এবং তার মধ্যে যে সম্পর্কের জটিলতা, কাপালিকের যে ভূমিকা, এই সব কিছু মিলিয়ে রোমান্টিকতাটা কোথায় এই উপন্যাসে, তো সেই বিষয়টা পাশাপাশি ইতিহাস আশ্রিত হয়েছে কি না সবটাই কিন্তু আলোচনা করে তারপর শেষে বলতে হবে যে হ্যাঁ এটা সার্থক ইতিহাস আশ্রিত রোমান্সধর্মী উপন্যাস। আচ্ছা, এই উপন্যাসে প্রকৃতির ভূমিকা কতখানি তা বিশদে আলোচনা করো। দেখবে উপন্যাসটা যারা পড়েছো বা পড়বে ভবিষ্যতে, পরীক্ষার আগে অবশ্যই তোমরা সবাই পড়বে সেটাই আশা রাখবো। তো উপন্যাসে বারে বারে প্রকৃতি এসছে, নদী, বন, জঙ্গল, নানাভাবে প্রকৃতির কথা এসেছে। তো সেই প্রকৃতি কি কি ভূমিকা নিয়েছে এবং নাটকের যে গুরুত্বপূর্ণ মোড়, এক একটা ক্লাইম্যাক্স বলা চলে, সেই জায়গাতেই কিন্তু প্রকৃতির বিরাট বড় বড় অবদান রয়েছে। তো সেই জন্যই প্রকৃতির ভূমিকাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর এই উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা করো। নামকরণটা খুব বেশি জটিল না, এটা কপালকুণ্ডলা এই উপন্যাসের নায়িকা চরিত্র এবং তার নামেই নামকরণ হয়েছে। তো তোমাদের বলতে হবে যে হ্যাঁ কপালকুণ্ডলা কেন নায়িকা চরিত্র হিসেবে বলতে পারি আমরা, এবং এটা তো নবকুমার নামেও হতে পারতো, তা না হয়ে কপালকুণ্ডলার নামেই কেন নামকরণটা করলেন বঙ্কিমচন্দ্র। তো এইভাবে একটু আলোচনা করতে হবে, তারপর বলতে হবে যে হ্যাঁ নামকরণটা সার্থক হয়েছে, যদি তোমার মনে হয় সার্থক হয়েছে। এমন বাধ্যবাধকতা নেই যে হ্যাঁ সার্থকই বলতে হবে। তোমরা যথেষ্ট বড় হয়েছো, স্কুল পেরিয়ে কলেজে এসছো, 4th সেমিস্টারে পড়ছো, সুতরাং নিজের মতামতটাও একটু রাখার চেষ্টা করবে। প্রশ্নের উপরে কিন্তু বারবার বলা থাকে নিজের ভাষায় উত্তর লেখার কথা, তো তোমরা সেরকমটাই করার চেষ্টা করো। এরপর রয়েছে উপন্যাসের সংক্ষিপ্ত কাহিনী বর্ণনা করো। এই প্রশ্নটা খুব একটা আসতে দেখা যায় না, তবুও আমি সাজেশানে এই হিসেবে রেখেছি যাতে তোমরা আর কোনো প্রশ্ন পড়ো বা নাই করো। আমি ধরলাম তোমরা উপন্যাসের থেকে 4টে প্রশ্ন পড়ার তোমাদের সময় নেই, অনেকেই বিভিন্ন রকম কাজে ব্যস্ত, অনেকেই সাংসারিক চাপে তোমাদের আর্থিকভাবেও রোজগার করতে নেমে যেতে হয়েছে। তো আমি ধরলাম যে তোমাদের এতগুলো পড়ার সময় হবে না, তোমরা একটা প্রশ্ন রেডি করেই পরীক্ষার হলে যাবে। তাহলে অন্তত পক্ষে উপন্যাসের এই যে সংক্ষিপ্ত কাহিনী, এইটা কিন্তু পড়ে যেও ভাই। এইটা না পড়লে কিন্তু কোনো উত্তরই তোমরা লিখতে পারবে না। সংক্ষিপ্ত কাহিনী যদি জানা থাকে, কম বেশি ফাঁকা খাতা জমা দিতে হবে না কাউকে, কিছু না কিছু লিখে আসতে পারবে, কিছু একটা নাম্বার তোমরা পাবে, অন্তত সাপ্লির হাত থেকে বেঁচে যাবে। আচ্ছা, এরপর রয়েছে চরিত্র আলোচনা। কপালকুণ্ডলা, মতি বিবি, কাপালিক। এখানে একটা বিষয় বলে রাখি, নবকুমার চরিত্র গত বছর অর্থাৎ 2023 সালে এসে গেছে, সুতরাং নবকুমার আসার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। আসতে পারে হচ্ছে কপালকুণ্ডলা, মতি বিবি বা কাপালিক। তবুও আমি আরেকটা বিষয় বলে রাখি যে যেহেতু চরিত্র আলোচনা একবার এসে গেছে 23-এ, 24 সালে হয়তো কপালকুণ্ডলা থেকে আর চরিত্র আলোচনা নাও দিতে পারে। একেই কি বলে সভ্যতা থেকে চরিত্র আলোচনা আসতে পারে। তবু তোমরা এই 3টে চরিত্র যেহেতু ইম্পর্টেন্ট, এই উপন্যাসে ভীষণই ইম্পর্টেন্ট 3টে চরিত্র, তাই একটু দেখে যেও। আর একেই কি বলে সভ্যতার প্রশ্নগুলোর উপর বেশি জোর দিও, আর কপালকুণ্ডলার চরিত্র বাদ দিয়ে অন্যগুলোর উপর বেশি জোর দিও, চরিত্রগুলোও দেখে যেও। আচ্ছা, এরপর রয়েছে পটুয়া শিল্প প্রবন্ধ, যামিনী রায়ের লেখা। এখানে বলেছি প্রশ্নগুলো দেখো। পটুয়া শিল্প কি, এটা তো 5 বা 10-এ আসার কোনো সম্ভাবনা নেই। এটা যদি আমাদের 2 নম্বরের প্রশ্ন থাকে সেখানে আসতে পারে, অথবা 5 নম্বরের প্রশ্ন যদি ভেঙে ভেঙে দেয়, কিংবা 10 নম্বরের প্রশ্ন যদি ভেঙে ভেঙে দেয় যে 2 + 3 + 5 বা 2 + 3 এরকমভাবে যদি দেয়, সেক্ষেত্রে আসতে পারে। এই প্রবন্ধের সামগ্রিক বিষয়বস্তু আলোচনা করো। এখানে আমি বলে রাখি যে কোনো প্রবন্ধ, সে 1st সেমিস্টার হোক বা 4th সেমিস্টার বা 6th, যে কোনো প্রবন্ধই তোমরা একটা প্রশ্ন যদি ভালো করে পড়ে যাও যে প্রবন্ধের পুরো সামগ্রিক একটা আলোচনা,
পুরো প্রবন্ধটা আগে লাইন বাই লাইন তোমাকে রিডিং পড়তে হবে, তারপর তুমি একটা সামগ্রিক আলোচনা নিজের মতো খাতায় লিখে ফেলো, ব্যাস ওটা পড়ে পরীক্ষায় চলে যাও। আর কোনো কিছু পড়ার দরকার নেই। শুধুমাত্র এই বিষয়টা দেখবে যে প্রবন্ধের টেক্সট কিন্তু তোমাকে লাইন বাই লাইন পড়তে হবে, কারণ প্রশ্ন কিন্তু ওভাবে করে কোনো একটা লাইন কোট করে তুলে দেবে, তারপর সেখান থেকে আলোচনা করতে বলবে। সুতরাং তোমার সামগ্রিক আলোচনা যদি পড়া থাকে তুমি লিখে দিতে পারবে, আর লাইনটা কোন বিষয়ে বলতে চেয়েছে বা কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে সেটা তোমাকে একটু বুঝতে হবে। তোমাদের খুব বেশি প্রবন্ধ নেই, পটুয়া শিল্প আর বিবেচনা অবিবেচনা। তোমরা যদি দুটো একবারও রিডিং দাও অন্তত পক্ষে, তাহলেও বুঝতে পারবে, লাইন পড়েই, একটা লাইন পড়েই বোঝা যাবে যে এটা কোন প্রবন্ধ থেকে হতে পারে। আচ্ছা, পটুয়া শিল্প সম্বন্ধে দেশে কী কুসংস্কার ছড়িয়ে আছে তা প্রবন্ধ অবলম্বনে লেখো। এরপর বলছে সব ছবিরই দুটো দিক থাকে, বলবার কথা আর বলবার ভাষা, মন্তব্যটি বিশ্লেষণ করো। ঠিক এইরকমভাবেই কিন্তু প্রশ্ন আসে। আমি ওই জন্য উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছি যে কোটেশন করে প্রশ্ন আসবে, মন্তব্য বিশ্লেষণ করতে বলবে, 2-এ হোক, 5-এ হোক, 10-এ হোক। আর বিষয়টা হচ্ছে যে এই লাইনটা কিন্তু এই প্রবন্ধের একটা গুরুত্বপূর্ণ লাইন। তো এইরকম যেগুলো গুরুত্বপূর্ণ লাইন আছে সেগুলোই আমি রাখার চেষ্টা করেছি প্রশ্নের মধ্যে, সাজেশনের মধ্যে। সেগুলো তো ভালোভাবে পড়বেই, তাছাড়া যারা প্রবন্ধটা পড়বে সব লাইনই কিন্তু খুঁটিয়ে পড়বে। এরপর পটুয়া শিল্পীদের বিশ্বাস এই জগতেই দানা বেঁধেছিল। কোন জগতের কথা বলা হয়েছে সেই জগতের পরিচয় দাও। পটুয়া শিল্প থেকে গতবার প্রশ্ন এসেছিল যে বাংলাদেশের চিত্রকলা, বাংলাদেশের পটুয়া শিল্প সম্পর্কে আলোচনা করতে বলেছে। সুতরাং ওই বিষয়টা তোমরা বাদ রাখো। ওই বিষয়টা থেকে 2 নম্বর অথবা 5 নম্বরের জন্য প্রস্তুত করতে পারো, 10 নম্বরের জন্য পড়ো না। বাংলাদেশের পটুয়া শিল্পদের সম্পর্কে আলোচনা, এই প্রশ্নটা 2-এ অথবা 5-এ পড়ো, 10-এর জন্য পড়ো না। আচ্ছা, এই প্রশ্নটা অথবা দিয়ে বলতে পারে বাংলার প্রাচীন পটুয়ারা যে সামান্য লক্ষণের জগতের সন্ধান পেয়েছিল তার পরিচয় দাও। এরপর রয়েছে ইউরোপীয় শিল্পে ভাঙন ধরার প্রত্যক্ষ কারণগুলো আলোচনা করো। তারপর রয়েছে পটুয়া ছবির বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু আসার একটা সম্ভাবনা আছে, 5-এও দিতে পারে। এই প্রশ্নটা 2 নম্বরেও দিতে পারে যে পটুয়া শিল্পের 2টি বৈশিষ্ট্য আলোচনা করো। তো বিভিন্নভাবেই আসতে পারে প্রশ্নগুলো। আমি মূলত 5 নম্বর এবং 10 নম্বরের জন্যই কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের রেখেছি সাজেশানে। তো সেই মতোই তোমরা প্রস্তুত করবে। এরপর একেবারে শেষে রয়েছে বিবেচনা ও অবিবেচনা প্রবন্ধ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। বেশ বড় একটা প্রবন্ধ। প্রবন্ধটা তোমরা পড়ে নিও। তারপর এখান থেকে খুব বেশি প্রশ্ন আমি রাখিনি, তবে এটা বলে রাখি যে এবারে 10 নম্বরে বিবেচনা অবিবেচনা থেকে একটা প্রশ্ন থাকবেই। বোঝা গেল? কপালকুণ্ডলা থেকে একটা থাকবে, 2টো না। আবার বিবেচনা অবিবেচনা থেকে অন্তত পক্ষে একটা থাকবেই। আর বাকিগুলোর থেকে একটা একটা করে থাকতেও পারে, কোনোটা বাদও দিয়ে দিতে পারে। ধরো কে কী বলে সভ্যতা থেকে 2টো রাখলো আর পটুয়া শিল্প থেকে রাখলোই না, কিংবা পটুয়া শিল্প থেকে 2টো রাখলো, একে কী বলে সভ্যতা থেকে একটাও রাখলো না, এরকম হতে পারে। তবে আমার ধারণা বিবেচনা অবিবেচনা থেকে এবার 10 নম্বরে অন্তত একটা প্রশ্ন থাকবে। তো তোমরা কোনটা পড়বে আবারও বলে দিচ্ছি যে প্রবন্ধের সামগ্রিক বিষয়বস্তু, বিবেচনা ও অবিবেচনা প্রবন্ধের সামগ্রিক বিষয়বস্তু আলোচনা করো। অথবা কীরকমভাবে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে সেটা একটা রেখেছি সেই তোমাদের দেখানোর জন্য, যে এই প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর স্থবিরতার মধ্যে গতিময়তার জয়ধ্বনি করেছেন, আলোচনা করো। অর্থাৎ মানুষ বিবেচনা করে কি করে, অবিবেচনা করে কি করে। স্থবিরতা বলতে যা স্থির থাকে, গতিময়তা বলতে যা চলমান। সভ্যতাকে স্থির থাকলে হয় না, সভ্যতা সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে যেতে থাকে। তো সেই যে এগিয়ে যাওয়ার বিষয়টা, যে কিছুই থেমে থাকে না, আসলে থেমে থাকার মধ্যে দিয়েও যে চলমান বিষয়টা রয়েছে, সেইটাই বিভিন্ন লাইনের মাধ্যমে ঘুরিয়ে ফিরিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রবন্ধে বলেছেন। প্রবন্ধটা খুব ভালো, তোমরা পড়ো। বাকি প্রত্যেকটা টেক্সট, এবার সবকটাই তোমাদের টেক্সট ভিত্তিক আছে এই পেপারে, তো আগে সেইগুলো পড়বে, আগে টেক্সট খুঁটিয়ে পড়বে, তারপর সাজেশানগুলো অনুযায়ী তোমরা পড়বে। তো চলো, আশা করছি এই সাজেশান তোমাদের কাজে লাগবে। প্রস্তুতি নেওয়া সকলে শুরু করো, আর সময় নষ্ট করো না, পরীক্ষার খুব বেশি দেরি নেই।